আর্জেন্টিনা কিংবা লিওনেল মেসি তারা আসলে চাপ নিতে পারে না। লিওনেল মেসির জাতীয় দলের হয়ে কিছু নেই, তারা চাপের মুহূর্তে আর ম্যাচ বের করে নিয়ে আসতে পারে না। টপ গোল স্কোরার লিওনেল মেসি 8 গোল নিয়ে আছেন এবং কিলিয়ান এমবাপ্পে তিনি 8 গোল নিয়ে আছেন, যদিও তার যাত্রাটা এখনো একটা ম্যাচ আছে, দুজনেরই একটা করে ম্যাচ বাকি রয়েছে। সেখানে কিলিয়ান এমবাপ্পে কতটুকু করতে পারেন? কিলিয়ান এমবাপ্পে যদি এখন যদি গোল দুজনের সমান হয় সেক্ষেত্রেও কিন্তু এবার যে ফিফার যে নতুন নিয়ম সেখানে অ্যাসিস্ট দেখা হবে, সেই ক্ষেত্রে কিন্তু লিওনেল মেসি তার সাথে 4টা অ্যাসিস্ট রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু লিওনেল মেসি এগিয়ে রয়েছেন তার সেই অধরা গোল্ডেন বুটটা জয়ের জন্য, যদিও কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি দুজনের একটি করে ম্যাচ রয়েছে। এবং আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোল করার অর্থ হচ্ছে আপনি একজন দত্তের ঘুম ভাঙিয়ে দিলেন। আমরা যখন খেলা দেখছিলাম, সহকর্মী রেদওয়ান শাওন আসলে সেখানে খেলা দেখছিলেন, এবং আর্জেন্টিনা যখন প্রথম গোলটা আসলে হজম করলো, শাওন ভাই তখন বলছিলেন যে এই রে গেছে, মানে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোল করার অর্থ হচ্ছে আপনি একটা দত্তের ঘুম ভাঙিয়ে দিলেন। এবং এই দত্ত আসলে পরবর্তীতে কি করতে পারে সেটাই আমরা এক ম্যাচে দেখেছি। ইংল্যান্ডকে একেবারে ছিঁড়ে ফুঁড়ে খেয়েছে এমন একটা অবস্থা, একদম ক্ষুধার্ত চিতার মতো আসলে তারা খেলেছে। যেটা বলছিলাম যে আমরা গ্রুপ পর্বে বা দর্শকরা যেটা বলছিল যে গ্রুপ পর্বে আর্জেন্টিনা যেরকম ম্যাচ খেলেছে মন ভরাতে পারেনি দর্শকদের, তারপর সেখান থেকে রাউন্ড অফ 32 মনে হচ্ছিল যে একটু ভালো খেলেছে, তারপরে রাউন্ড অফ 16 সেখানে মনে হচ্ছিল আর একটু ভালো খেলেছে, কোয়ার্টার ফাইনালে গিয়ে বলা হলো যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপের নিজেদের বেস্ট ম্যাচটা খেলেছে। সেমিফাইনালের ম্যাচটা দেখার পরে কি আবার বলতে হবে যে আর্জেন্টিনা তাদের বেস্ট ম্যাচটা খেলেছে? মানে আর্জেন্টিনা কি মানে বেস্ট ম্যাচগুলোকে লুকিয়ে রাখছে এরকম? এই ম্যাচে আসলে প্রথমার্ধটা যেমন ছিল, প্রথমার্ধ কিন্তু দুই দলের কাছ থেকে আমরা তেমন কিছুই দেখতে পারি নাই, শুধুমাত্র কিছু মারামারি আমরা দেখেছিলাম, দুই দলের বা সংঘর্ষ বা হাতাহাতি এরকমটাই আমরা দেখেছিলাম। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড যখন প্রথম গোলটা দিল এবং ইংল্যান্ড এই গোল দেওয়ার পর ইংল্যান্ড যে ভুলটা করেছে তারা কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ মুডে চলে গেছে, এবং টমাস টুকেল মনে হয় পরবর্তীতে এই আফসোসটাই করছেন যে তারা আসলে যতটা নিচে নেমে গেছে বা যতটা ডিফেন্স খেলেছে আর্জেন্টিনা কিন্তু তাদের উপরে ততটাই চড়াও হয়েছে, এবং ঠিক এই জায়গাটাতেই কিন্তু ধরা খেয়েছে ইংল্যান্ড, এবং এই সুবিধাটাই কিন্তু নিয়েছে আর্জেন্টিনা। এবং সেরা ম্যাচ যদি বলতে হয় সেটা তো নিঃসন্দেহেই, কারণ আপনি মিশর কিংবা সুইজারল্যান্ড অথবা কাবো ভার্দের বিপক্ষে ওইভাবে জয় ছিনিয়ে আনাটাকে অনেকটা স্বাভাবিক দেখা হচ্ছিল। এখানেও যখন বলা হচ্ছিল যে ইংল্যান্ডের বিপক্ষে যখন ইংল্যান্ড এগিয়ে গেল তখন আসলে এরকমটা ভাবা ছিল যে ইংল্যান্ড তো আর মিশর নয় যে হঠাৎ করে গিয়ে 2 গোল দিয়ে সেই ম্যাচটা নিয়ে আসবে। এখানে আপনি যদি এই দুই দলের স্কোয়াডের দিকেও আসলে আমরা একটু যদি তাকাই, এই দুই দলের স্কোয়াডের আপনি দেখেন না, এখানে ট্রান্সফার মার্কেটের যে বাজার মূল্য প্রায় 500 মিলিয়ন কিন্তু বেশি ইংল্যান্ডের। আপনি প্রায় প্রতিটি পজিশনেই দেখেন, শুধুমাত্র লিওনেল মেসি বাদে লিওনেল মেসির ট্রান্সফার মার্কেটেও তার ভ্যালুটাও কিন্তু এখন সেই পর্যায়ে সেই অবস্থাতে নেই। সেই হিসাব করলে আপনি প্রতিটি পর্যায়ে হিসাব করে দেখেন ইংল্যান্ড এগিয়ে আছে আর্জেন্টিনার থেকে, প্রতিটি ডিফেন্স বলেন, আমরা ডেকান রাইসের কথা বলি, রজার্সের কথা বলি, হ্যারি কেন আছেন, বেলিংহাম আছেন, গর্ডন আছেন, অ্যান্ডারসন আছেন, সবাই মোটামুটি নিজেদের জায়গায় যে ক্লাবগুলোতে খেলেন নিজেরা সবাই এখানে পারদর্শী এবং প্রমাণিত প্রুভেন, এবং তাদের মার্কেট ভ্যালু যেটা বলছিলেন খুব হাই, এবং তাদের ডিফেন্স লাইনটাও কিন্তু বেশ ভালো। আপনি ডিফেন্স লাইনকেও কিন্তু কোনোভাবে বাদ দিতে পারেন। স্পেন্স খুব ভালো ইয়াতে আছেন, জেমস আছেন, স্টোনস আছেন, এবং এরা কিন্তু বেশ প্রমাণিত প্রুভেন। এবং আপনি যদি আর্জেন্টিনার এই স্কোয়াডের কথা বলেন, সেই 2022 বিশ্বকাপের একটা স্কোয়াড মনে হচ্ছে যে আমরা আবারও দেখছি। নতুনত্ব খুব বেশি নেই, 2-1টা নতুনত্ব আছে, সেইখানে আছে এই সিমিওনে। আমরা একটু সিমিওনেকে আলাদা করে কথা বলতে চাই। প্রথম স্টার্টিংয়ে নেমেছেন, কেমন দেখলেন সিমিওনিকে? এই কথাটাই আসলে গতকাল ম্যাচের আগে আমি এবং মাহাদি ভাই আমরা দুজন যখন দাঁড়িয়েছিলাম এই কথাটাই বলছিল মাহাদি ভাই যে সিমিওনেকে নামানো হয়েছে এইটাই হচ্ছে যে সব থেকে বড় একটা পেস তৈরি করবে। সেখানে যখন দীপলকে আসলে শুরুর একাদশে নামানো হয়, দীপল বেশ স্লো, তিনি সেভাবে রান নিতে পারেন না, সেভাবে বলে সাপ্লাইগুলো দীপলের কাছ থেকে পাওয়া যাচ্ছিল না, এবং সেখানে যখন সিমিওনেকে নামানো হলো সেখানে কিন্তু তিনি তার যে অ্যাবিলিটিটা তিনি কিন্তু পুরো মাঠে দুর্দান্তভাবে রান করতে পারেন, এবং সেটাই কিন্তু আমরা দেখেছি, এবং সেভাবেই তিনি কিন্তু খেলেছেন এবং ম্যাচে বড় একটা ইম্প্যাক্ট কিন্তু তিনি রেখেছেন, যদিও তাকে তুলে নেওয়ার পরে আসলে আর্জেন্টিনা 2টি গোলই পেয়েছে। এবং এখানে ফরমেশনটা দেখছিলাম আমরা যে 1-2-3-4 4-1 এরকম একটা ফরমেশন এখানে দেখাচ্ছে। এটা যদিও আর্জেন্টিনা আমরা প্রতিটা ম্যাচে দেখি যে ম্যাচের মাঝখানে অনেকবার ফরমেশন চেঞ্জ করে, তবে শুরুতে আমরা যেটা দেখেছিলাম যে আর্জেন্টিনা সিমিওনেকে উইং হিসেবে ব্যবহার করে নামিয়েছে। আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে প্রথমবার কোনো উইং নামালো কিনা, এই বিশ্বকাপে মনে আর্জেন্টিনা ভাবে মানে একদম পারফেক্ট উইং হিসেবেই খেলে এরকম কাউকে মনে আমরা দেখি, আমরা কাউকে দেখিনি। এর আগে আমরা দিমারিয়াকে দেখতাম যে দিক থেকে রানটা নিত, সেখানে কিন্তু আমরা আজকে সিমিওনেকে দেখেছি ঠিক ওই রোলটাই তিনি মোটামুটি প্লে করেছেন, এবং সিমিওনের কিন্তু তিনি যেভাবে আক্রমণে উঠতে পারেন তিনি কিন্তু তত
কতটা নিচে নেমে এসে আসলে ডিফেন্সটাও করতে পারেন, এটা কিন্তু আর্জেন্টিনার জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল আজকের এই ম্যাচে। একটা কথা খুব বেশি শুনছিলাম যে এবার আর্জেন্টিনার মানে লিওনেল স্কালোনি, যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, তিনি প্ল্যান করছেন যে তিনি এবার উইং ছাড়াই আসলে খেলাবেন। কিন্তু কি এমন হলো যে ইংল্যান্ড ম্যাচে তাকে উইং নামাতেই হলো, মানে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার যে বিষয়টা, স্কালোনির কাছ থেকে এটা কি আশা ছিল? এই ব্যাপারটাই আসলে আমরা যেটা বলছিলাম যে ইংল্যান্ড দলটা আসলে যেরকম, আর্জেন্টিনা তো অন্যান্য যে ম্যাচগুলো খেলেছে সেখানে কিন্তু আর্জেন্টিনা যে অন্যান্য ম্যাচগুলো খেলেছে সেখানে কিন্তু তারা এরকম বড় কোনো দলের বিপক্ষে আসলে মাঠে নামেনি, তারা টপ র্যাঙ্কিংয়ের কোনো দলের বিপক্ষে সেভাবে খেলেনি। নকআউট পর্বে যে কাবো ভার্দে কিংবা মিশর, তারাও তো র্যাঙ্কিংয়ের বেশ নিচের সারির দল, যদিও সুইজারল্যান্ড কিছুটা এগিয়ে, এবং তাদের বিপক্ষে খেলা এবং ইংল্যান্ডের বিপক্ষে যখন খেলা সেখানে তো কিছুটা হলেও প্ল্যানে পরিবর্তন নিয়ে আসতেই হয়, সেই কাজটাই লিওনেল স্কেলোনি করেছেন। এবং যে কথাটা আসলে আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ড এগিয়ে থাকলেও আর্জেন্টিনা এই ম্যাচটা বের করে নিয়ে আসতে পেরেছে কেবলমাত্র তাদের টিম গেমের কারণে, এবং এই যে তাদের যে টিমের কম্বিনেশনটা, তারা টিম হয়ে যেভাবে খেলে ম্যাচ শেষে নার্ভ ধরে রাখার বিষয়টা। এবং একটা সময় আসলে বলা হতো যে আর্জেন্টিনা কিংবা লিওনেল মেসি তারা আসলে চাপ নিতে পারে না, লিওনেল মেসির জাতীয় দলের হয়ে কিছু নেই, তারা চাপের মুহূর্তে আর ম্যাচ বের করে নিয়ে আসতে পারে না। কিন্তু এখন মনে হচ্ছে অনেক ব্যর্থতার গল্প কিন্তু লিওনেল মেসির আছে। আমরা সেই লিওনেল মেসির কান্না দেখেছি, ট্রফির দিকে হতাশ মুখে তাকিয়ে থাকে দেখেছি। এই মানুষটাকে নিয়ে একটু বলতে চাই বা আপনার কাছে একটু শুনতে চাই। 7 মিনিটের কথা বলছি আমরা, যে 7 মিনিটে আর্জেন্টিনা 2 গোল দিয়েছে। 7 মিনিট না, এক্স্যাক্টলি আমরা যদি টাইমটা বলি 6 মিনিট 34 সেকেন্ড, দুইটা ঝলক লিওনেল মেসির এবং আর্জেন্টিনা ফাইনালে। আপনার কি মনে হচ্ছে, এখনো বিশ্বাস হচ্ছে যে সেই 6 মিনিট 34 সেকেন্ডের ঝলকের যে সময়টা? এই ম্যাচের আসলে বড় এক্সপেক্টরটা তো এই লিওনেল মেসি। ম্যাচের পার্থক্য যদি আপনি বলেন যে আর্জেন্টিনার এই স্কোয়াডের সব প্লেয়ারকে একদিকে রাখা এবং লিওনেল মেসিকে একদিকে রাখা, সেটাই কিন্তু হচ্ছে। এবং দুইটা গোলেরই অ্যাসিস্ট আসলো লিওনেল মেসির কাছ থেকে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও তার হাতে উঠলো। খুব সম্ভবত তিনি এই বিশ্বকাপে 5 বার মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন। একজন 39 বছর বয়সী ফুটবলার, যেই বয়সে আসলে সবাই বুটজোলা তুলে রেখে আসলে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার কথা, সেখানে লিওনেল মেসি যা করছেন সেটা আসলে অবিশ্বাস্য। এবং এই মেসি আসলে যে কথাটা বলছিলেন যে তার আমরা ট্রফির দিকে তাকিয়ে থাকে দেখেছি, সেই ম্যাচে একটা ট্রফি উঁচিয়ে ধরলেন কাতার বিশ্বকাপে, আর একটা ট্রফি উঁচিয়ে ধরার দ্বার প্রান্তে। এবং আমরা কোপা আমেরিকা পরপর 2টা কোপা আমেরিকা হারতে দেখেছি সেই মেসিকে, সেই ম্যাচে পরপর 2টা কোপা আমেরিকা ট্রফিও কিন্তু উঁচিয়ে ধরেছেন। এইখানে যদিও আমাদের যে ড্রাগের যেই সিস্টেমটা থাকে সেটা আসছে, আমি একটু যদি বলতে চাই, লিওনেল মেসি আপনার ফরওয়ার্ড লাইনে এখানে দেখাচ্ছে দুটো গোলে যদি একটু বর্ণনা দিতে চাই। লিওনেল মেসি তিনি যখন আসলে চলে এসেছেন, তিনি এই লাস্ট মোমেন্টে এই জায়গাটায় চলে এসেছিলেন, এই পজিশনে চলে এসেছিলেন লিওনেল মেসি, এই পজিশনে চলে এসেছিলেন তিনি। মূলত এটা যাচ্ছে না, আমরা লিওনেল মেসি এই পজিশনে চলে এসেছিলেন যখন লাস্ট মুহূর্তে আমরা দেখেছিলাম। তিনি অনেকবার এই পজিশনে ঢুকেছিলেন, বের হচ্ছিলেন, নিচে আসছিলেন, বিল্ড আপ করার চেষ্টা করছিলেন, কোনো কিছু হচ্ছে না। আমরা যে লিওনেল মেসির একটা স্ক্যানের কথা বলি, যে মাঠটাকে তিনি স্ক্যান করতে পারেন, তিনি শেষ 10 মিনিট 15 মিনিটে একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, তিনি এদিক দিয়ে হাঁটছিলেন, দেখছিলেন যে গ্যাপ কোথায় আছে। যখন পুরো ইংল্যান্ড দল ডিফেন্সে চলে গেছে, 10 জন তাদের ডিফেন্সে, গোলকিপার সহ 11 জন বক্সের ভিতরে, তখন লিওনেল মেসি আবিষ্কার করলেন যে না, এই জায়গাটায় মনে হয় কোনো একটা স্পেস আছে। তিনি বলটা এখান থেকে নিলেন, এইখান থেকে নিয়ে, মানে তিনি তো এই পজিশনে ছিলেন, তিনি বলটা এখান থেকে নিয়ে তিনি এদিকে একটা রান করলেন। তাকে কিন্তু 2 জন মার্কে ছিলেন, প্রথম ডিফেন্ডার, সেকেন্ড ডিফেন্ডার, এবং এই জায়গাটায় হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ আরও একজন ছিলেন, তারা দুজন এই পাশে ছিলেন। তারা দুজনই কিন্তু তৈরি ছিলেন যে তাদের একটা প্ল্যান ছিল, সেট পিসের বা আগে থেকে পরিকল্পনা ছিল। মেসি কিন্তু এই দিকে ঢোকার চেষ্টা করলেন, দুজনকে বোকা বানালেন। এই পাশে এনজো ফার্নান্দেজের গার্ডে কিন্তু একজন ডিফেন্ডারও ছিলেন। সেই ডিফেন্ডারকে মেসি আবার টেনে নিতে হলো, কারণ এনজো ফার্নান্দেজকে দিলে তিনি ব্লক আছেন। মেসি আবার এদিকে আসলেন, মুভ করলেন, তখন এই ডিফেন্ডারও তখন হচ্ছে মেসিকে গার্ড করতে গেলেন। তখন হচ্ছে মেসি গ্যাপটা বের করেন। মেসি মানে কতটুকু প্রিসাইজ হলে, কতটুকু প্ল্যানিং হলে, কতটুকু স্ক্যানিং দক্ষতা হলে আসলে এতটা করা যায় এত অল্প সময়ে, সেই জিনিসটা করে তিনি এই এনজো ফার্নান্দেজকে দিলেন এবং এনজো ফার্নান্দেজের আমরা গোলটা দেখলাম। দ্বিতীয় যে গোলটা, আমি যদি ছবি থাকতো তাহলে হয়তো বা বুঝাতে ভালো হতো, সে একই জায়গা, একই পজিশনে মেসি এখান থেকে স্ক্যান করলেন, তার সামনে বরাবর এবারও 2 জন ডিফেন্ডার, এবারও এনজো ফার্নান্দেজ এবং আরও একজন আর্জেন্টাইন, দুজনই মেসির প্রতি হাত তুললেন। কিন্তু এবার হচ্ছে সমস্যা, হ্যারি কেন তিনি আগের গোলটা যেহেতু দেখেছেন, তিনি এই জায়গায় অবস্থান নিলেন এই দুজনের সামনে। মেসি চিন্তা করলেন এখন তো হ্যারি কেন আছে, আমি দিলে লাভ হবে না। মেসি কাট ব্যাক করে ভিতরে ঢুকলেন, ডান পায়ের ক্রস করলেন
এবং তার ডান পায়ের ক্রস আমরা সচরাচর খুব একটা দেখি না, ডান পায়ের গোলও খুব কম, কিন্তু মাপা শটটা উইক পয়েন্ট আসলে, এবং তিনি সেই মাপা শটটা করলেন লাউতারো মার্টিনেজ একদম জায়গায় মাপা শট, সামনে কিন্তু স্টোনসও দাঁড়িয়ে ছিলেন, তিনিও কিন্তু লাভটা দিয়েছিলেন, কিন্তু পানি একদম মাপা শট, মানে ডান পায়েও যে এত মাপা শট লিওনেল মেসি দিতে পারেন সেটা আরেকবার দেখা গেল। মানে দুটো গোল স্ক্যানের কথাটা বলছিলাম যে কিভাবে ম্যাট স্ক্যান করতে হয়, কিভাবে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হয়, লিওনেল মেসি ছাড়া মনে হয় বের করা সম্ভব না। আপনি যেটা বলছিলেন যে এই দলটা লিওনেল মেসির জন্য খেলে কিনা, অবশ্যই এটা তো স্ক্যালোনি নিজেও আসলে বলেছেন যে মেসির মানে তারা যখন আসলে জাতীয় দলের জার্সিটা গায়ে দেয়, স্ক্যালোনি এই কথাটাই বলেছেন, জাতীয় দলের জার্সি গায়ে দিলে তাদের ভেতরে শুধু ওই একটা মেন্টালিটি কাজ করে যে আমাদেরকে শেষ পর্যন্ত লড়তে হবে, শেষবাসী বাজার আগ পর্যন্ত লড়তে হবে, কোনো কিছুরই কমতি রাখা যাবে না। এই যে কমতি না রাখার যে ব্যাপারটা, এটাই আসলে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাজ করছে এবং এই শক্তিটা দিয়ে কিন্তু তারা সবগুলো ম্যাচ বের করে নিয়ে আসছে এবং এটাকে আসলে কোনোভাবে কাকতালীয় বলারও আসলে সুযোগ নেই। আপনি যদি একটা বা দুইটা ম্যাচে এরকম হতো সেটাকে আপনি কাকতালীয় বলতে পারতেন। তাদের যে চ্যাম্পিয়ন একটা মেন্টালিটি, তারা বিশ্ব চ্যাম্পিয়ন, এবারেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তাদের যথেষ্ট ক্ষমতা বা দক্ষতা রয়েছে, সেই সামর্থ্যটা তাদের রয়েছে এবং সেইভাবেই কিন্তু তারা ম্যাচগুলো বের করে নিয়ে আসছে। আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো আমি, আমার খুবই মজা লাগবে এই জিনিসটা জানতে, সেটা হচ্ছে যে আমরা আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ শেষে দেখি যে খুব বেশি সমালোচনা হয়, রেফারিং নিয়ে কথা হয়, ফিফা নিয়ে কথা হয়, বা বিভিন্ন ট্যাকেল অনেক কিছু নিয়ে, ইয়েলো কার্ড দেয়নি কেন, অনেক কিছু নিয়ে কথা হয়। এই ম্যাচে কিছু খুঁজে পাওয়া গেছে, আপনারও অনেক রিপোর্ট দেখেছিলেন, আপনি সমালোচনা করেন, অবশ্য যদিও সেটা আপনার কথা না, আপনি দর্শকদের কথাগুলো তুলে ধরেছেন। এই ম্যাচে কি আসলে কোনো সমস্যা বা হচ্ছে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে, এরকম কোনো কিছু খুঁজে পাওয়া গেছে? কোনো দর্শকরা এমন মন্তব্য করছে? প্রতিটা ম্যাচেই আসলে আর্জেন্টিনার যে প্রশ্নটা তোলা হয়, তবে খুবই দুঃখের বিষয় মনে হয় আর্জেন্টাইন হেটার্সদের জন্য, কারণ এই ম্যাচ শেষে আসলে কোনো রেফারিং বিতর্ক বা কোনো পক্ষপাতিত্ব তারা কিছু নিয়েই আসলে আর্জেন্টিনাকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি, কারণ এই ম্যাচে কোনো ওরকম ডিসিশন আসেনি বা কোনো পেনাল্টি সিদ্ধান্ত ওরকম আসলে কিছুই হয়নি। তাই এর আগে যে ম্যাচগুলো দেখেছিলাম, এরপর ম্যাচের পরে প্রতিপক্ষের কোচ কিংবা বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন সাংবাদিক, তারা আসলে এই আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করতো, অর্থাৎ এই ম্যাচে আর্জেন্টিনা একদম নির্ভেজালভাবে আসলে বের হয়ে আসছে বলাই যায়। আচ্ছা, আমরা যদি একটু যাই, লিওনেল স্ক্যালোনির মাস্টার মাইন্ড নিয়ে একটু কথা বলতে চাই। আমরা এই যে পরিবর্তনগুলোর দিকে যদি তাকান, কোন সময়ে তিনি পরিবর্তনগুলো করেছেন, তিনি মন্টিয়েলকে নামিয়েছেন, তিনি লাউতারো মার্টিনেজকে নামিয়েছেন, তারপরে তিনি তার সবচেয়ে ভালো অস্ত্রগুলোর একটিকে তিনি রেখে দিয়েছিলেন শেষ সময়ের জন্য, সময় মতো কাজে লাগার জন্য। ডিপল নামার পরে কিন্তু ম্যাচে অনেক বেশি চেঞ্জ আমরা দেখেছি। তিনি ওতামেন্দিকে নামিয়েছেন, নিকো পাসকে গঞ্জালেসকে নামিয়েছেন। এই যে লাউতারো মার্টিনেজকে নামানো, ডিপলকে নামানো, এই যে আক্রমণ ভাগে চাপ তৈরি করা, আবার সেই সাথে ডিফেন্সও পরিবর্তন করা ম্যাচের ওই সময় গোল খাওয়ার পরে, এই পরিবর্তনগুলো আসলে কেমন ছিল? এখানে আসলে তাকে অনেকটা ডিফেন্সের যে পরিবর্তনগুলো, সেখানে কিন্তু তাকে অনেকটা বাধ্য হয়েই পরিবর্তনগুলো করতে হয়েছে, কারণ সেখানে তাদের যে মূল যে দুই সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো, তারা দুজনে হলুদ কার্ড দেখেছিলেন এবং সেখানে কিন্তু মলিনাও কিন্তু হলুদ কার্ড দেখেছিলেন। তাই একটা বড় ধরনের সংখ্যা ছিল, যদি কোনো একটা ভুল হয়ে যায় সেখানে কিন্তু একজন লাল কার্ড দেখে ফেলতো এবং বড় একটা বিপদে কিন্তু পড়তে হতো আর্জেন্টিনাকে। ওই কারণে তিনি ডিফেন্সে বেশ কিছু পরিবর্তন করেছেন। তিনি মলিনার জায়গায় মন্টিয়েলকে নামিয়েছেন, তিনি দুই সেন্টার ব্যাকেই কিন্তু পরিবর্তন এনেছিলেন এবং ডিপলকে এবং লাউতারো মার্টিনেজকে তিনি যখন নামালেন, লাউতারো মার্টিনেজ নামার পর যখন তিনি আসলে ফ্রেশ লেগ নিয়ে নামলেন, লাউতারো মার্টিনেজ, তাকে নিয়ে আসলে বিশ্বকাপ আসলেই অনেক বেশি আকাঙ্ক্ষা তাকে নিয়ে তৈরি হয় আর্জেন্টাইন সমর্থকদের, যদিও তিনি সেটা সেভাবে পূরণ করতে পারেন না। তবে এই ম্যাচে নামার আগে নাকি তিনি বলেছিলেন যে আমি এই ম্যাচে গোল করে আর্জেন্টিনার জয়টা এনে দেব এবং তিনি সেই কাজটাই করতে পেরেছেন। নিশ্চয়ই তিনিও অনেক খুশি এবং বাংলাদেশি ফ্যানরাও খুশি। আরও একটা কথা আসলে এখানে মনে পড়ে গেল, লিওনেল স্ক্যালোনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশি ফ্যানদেরকেও আমরা আনন্দ দিতে চাই ম্যাচের আগে, এই ম্যাচেরই আগে সংবাদ সম্মেলনে একজন বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নে, এবং সেই কাজটা তিনি, এটাও কিন্তু তাহলে বলতেই হয় যে স্ক্যালোনি কিন্তু বাংলাদেশি সমর্থকদের কথাটাও রেখেছেন। এবং যে কথাটা বলছিলাম আসলে লাউতারো মার্টিনেজ, তিনি নামার পরেই ম্যাচের যে পরিবর্তনটা, তিনি যে বলটা যখন মাথায় পেলেন, তার যে গোল করাটা, সব কিছু মিলিয়ে কিন্তু এই পরিবর্তনগুলোর কারণেই কিন্তু ম্যাচে বড় একটা ফলাফল এসেছে। আপনি লিওনেল স্ক্যালোনির কথা বলছিলেন, বাংলাদেশের দর্শকদের নিয়ে কথা বলছিলেন। এই ম্যাচ শেষে, ইংল্যান্ড ম্যাচ শেষে লিওনেল মেসি মনে হয় কোথাও একটা কথা বলেছেন যে উপভোগ করো, আমরা তোমাদেরকে নিরাশ করব না। এটা মনে হয় এই যে আর্জেন্টিনা যে ফাইনালে উঠলো, এই ফাইনালে কোনো চাপ আছে,
চাপ থাকবে আর্জেন্টিনা দলের জন্য বা আর্জেন্টিনা যারা সমর্থক আছে তাদের জন্য কোনো চাপ থাকবে? আর্জেন্টিনা দলের আর কতটা চাপ দেওয়া হবে আসলে? তারা মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও 10-15-13 মিনিটের ভেতরেই জয় নিয়ে আসতে পারে। এই ম্যাচে তারা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকার পর নির্ধারিত টাইমে গিয়ে যখন ম্যাচ ছিনিয়ে নিয়ে আসতে পারে, সেখানে আসলে এই আর্জেন্টিনাকে আর চাপের ভয় দেখিয়ে লাভ নেই, তাদেরকে কোনো বড় দলের ভয় দেখিয়েও লাভ নেই, তাদেরকে আসলে কোনো ভয় দেখিয়ে লাভ নেই। আপনি স্পেনের তিকিটাকা বলেন বা তাদের যে আমরা পারফরমেন্স দেখেছি ফ্রান্সের বিপক্ষে দলীয় আক্রমণ, তাদেরও একটা দলীয় আর্জেন্টিনা যেভাবে আসলে টিম হয়ে খেলে, স্পেনও সেভাবে টিম হয়ে খেলেছে। তবে আর্জেন্টিনা আসলে যেভাবে খেলছে, এই আর্জেন্টিনাকে আসলে কোনো কারো ভয় দেখিয়ে আসলে লাভ নেই, কোনো বড় দলের ভয় দেখিয়েও লাভ নেই। ম্যাচ নিয়ে আমরা অনেক কথা বলেছি, একটু ম্যাচের স্ট্যাটস নিয়ে কথা বলতে চাই, কি অবস্থায় আছে। আমরা যদি শুরুতে দেখি যে ইংল্যান্ডের পায়ে বল বেশি ছিল, কিন্তু ম্যাচ শেষে বল পজিশন দেখাচ্ছে 64% আর্জেন্টিনার পায়ে ছিল, মানে পজিশনটা শেষ সময়ে আর্জেন্টিনায় দখল করে নিয়েছে। কর্নার কিকেও আর্জেন্টিনা এগিয়েছিল, একটা কর্নার কিক তারা কনসিড করার পাশাপাশি 6টা কর্নার কিক আদায় করে নিয়েছিল। তবে ফাউল হয়েছে এই ম্যাচে প্রচুর, যেটা আপনি শুরুতে বলছিলেন। প্রথমার্ধেই আসলে এই 15টা ফাউলের মধ্যে খুব সম্ভবত 9টা ফাউলই তারা প্রথমার্ধেই করেছিল এবং ইংল্যান্ড সম্ভবত 6টা ফাউল করেছিল প্রথমার্ধেই, যদিও সঠিক সংখ্যাটা আমার মনে পড়ছে না। তবে বাকি এবং বলের পজিশনের কথা যেটা বললেন, সেটাও কিন্তু ওই যে দ্বিতীয়ার্ধে গোল খাওয়ার পরে কিন্তু ইংল্যান্ড ওই কোনো আক্রমণে ওঠেনি, তারা শুধু ভেবেছিল যে ডিফেন্স করেই তারা ম্যাচটা পার করে নিয়ে আসবে, সেটাই আসলে তাদের বড় ভুল ছিল এবং সেখানেই তারা আসলে ধরাটা খেয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস ম্যাচের যে পাস, কত পার্সেন্ট সঠিক পাস আমরা দিতে পেরেছি বা কতগুলো পাস দিতে পেরেছি, সেই জায়গায় কিন্তু আর্জেন্টিনা বেশ এগিয়ে 91%। আমরা যখন ম্যাচ দেখে মনে হচ্ছিল শুরুতে যে আর্জেন্টিনা খুব বেশি ভালো করতে পারছে না, আর্জেন্টিনা নিজেদের কাছে বল রাখতে পারছে না, ইংল্যান্ড নিজেদের মধ্যে বেশ ভালো কম্বিনেশন তৈরি করে ফেলেছে, কিন্তু স্ট্যাটস কিন্তু আর্জেন্টিনার পক্ষে দিন শেষে কথা বলছে। আমরা জানি যে ফুটবল খেলা বলেন বা ক্রিকেট খেলা বলেন, যে কোনো খেলায় স্ট্যাটস বড় একটা ভূমিকা রাখে। কিন্তু স্টার্স পক্ষে না থাকলেও কিন্তু ওই যে ম্যাচের ফলাফলটা কিন্তু নিজেদের করে নেওয়া যায়, সেই কাজটাও কিন্তু আসলে ইংল্যান্ড করতে পারেনি, নিজেদের পক্ষে স্টার্সরাও রাখতে পারেনি এবং ম্যাচের ফলাফলটাও আসলে তারা নিজেদের পক্ষে রাখতে পারেনি। এখানে টোটাল শটের কথাও যদি দেখেন, যেখানে আর্জেন্টিনা নিয়েছে 15টা শট, সেখানে কিন্তু ইংল্যান্ডের মাত্র 5টা শট। এখানেই কিন্তু একটা বড় পার্থক্য বোঝাই যাচ্ছে। এবং শেষ সময় গিয়ে আসলে জর্ডান পিকফোর্ডের কথাও কিন্তু বলতে হয়। জর্ডান পিকফোর্ড যদি তার ওই অতিমানবীয় কিন্তু সেভ কিন্তু কিছু দিয়েছিলেন, যেগুলো আসলে নিশ্চিত গোল হয়ে যেত, তিনি যদি সেভগুলো না দিলেন তাহলে আর্জেন্টিনার জয়টা কিন্তু আরও সহজ হয়ে যেত এবং আরও আগেই কিন্তু ম্যাচটা আসলে আর্জেন্টিনার পক্ষেই চলে আসতো। নিশ্চিতভাবে আমরা দেখছি যে স্ট্যাটসের কথা বলছিলাম, এখানে টোটাল পাসের কথা যদি বলছি আমরা, পাসে যে 590টা টোটাল পাস দিয়েছে আর্জেন্টিনা, প্রায় দ্বিগুণ পাস করেছে, দ্বিগুণ পাস এবং অ্যাকুরেট পাসের দিক থেকেও অনেক অনেক এগিয়ে আর্জেন্টিনা। তো সবকিছু মিলে আমরা একটু লামিন ইয়ামাল আর আর্জেন্টিনার লিওনেল মেসির একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি সামনে রবিবার ফাইনাল রাতেই। এবং লা মাসিয়ার কথা বলা হচ্ছিল, যেটা হয়নি, যেটা দেখার জন্য অনেক মানুষ আগ্রহ নিয়েছিল, সেই দুঃখিত ফিনালিসিমা, সেই ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে? লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসির ম্যাচটা কেমন হতে যাচ্ছে? এই ইরাক এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণেই তো ম্যাচটা হলো না এবং এখানে আসলে স্পেন কিন্তু খেলার জন্য যথেষ্ট পরিমাণে আসলে চেষ্টাও করেছিল। তারা বলেছিল যে দরকার হয় 2 লেগে ম্যাচ হবে, একটা স্পেনের মাটিতে হবে, একটা আর্জেন্টিনার মাটিতে হবে, এরকম বেশ কিছু আলোচনা আসলে হয়েছে। কিন্তু সেখানে আসলে ম্যাচ না খেলার জন্য কিন্তু আর্জেন্টিনারই আসলে আগ্রহটা কম ছিল, কারণ এটা জানি না আসলে স্ক্যালোনির মাথায় এরকমটাও ছিল কিনা, যদি ফাইনাল শেষ পর্যন্ত গিয়ে, এবার তো স্পেনকেই আসলে অনেক ফেভারিট ধরা ছিল, যদি ফাইনালে গিয়ে আসলে স্পেনের সাথেই খেলাটা পড়তে পারে, তিনি আসলে কিনা চাচ্ছিলেন না যদি তার কোনো তার যে পরিকল্পনাগুলো বা তার যে সেগুলো যাতে স্পেন না জেনে যায়। তবে ওই ম্যাচটা যেহেতু হয়নি, ফুটবল ফ্যানদের মধ্যে একটা আফসোস ছিল যে ফিনালিসিমা হলো না ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে। সেই ম্যাচটা আসলে এবারে দেখা যাচ্ছে আসলে ফিফার ফাইনালটা পরিণত হলো ফিনালিসিমায়। এটাও আসলে একটা কাকতালীয়, যদিও এটা আসলে কাকতালীয়ভাবেই ঘটেছে, তবে নিশ্চয়ই দর্শকরা এটা উপভোগ করবেন। আর যেই কথা বলছিলেন যে লা মাসিয়া থেকে উঠে আসা 2 ফুটবলার লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল, এই লিওনেল মেসি কিন্তু লিওনেল মেসি হয়েছেন এই স্পেনের কারণেই। স্পেনেও কিন্তু তার একটা খেলার সুযোগ বা সম্ভাবনা ছিল। এবং আরেকটা কথা, লামিন ইয়ামালকে এটা আসলে সবারই জানা যে লামিন ইয়ামাল যখন ছোট ছিলেন, তিনি একটা ফটোশ্যুটের জন্য বার্সেলোনায়, সেখানে লামিন ইয়ামালকে কোলে নিয়েছিলেন, গোসল করিয়েছিলেন। তখন কে জানতো যে বেশ কিছু বছর পরে এই ইয়ামালের সাথেই ফাইনালে মুখোমুখি হবেন লিওনেল মেসি। নিশ্চয়ই দর্শকদের এবারের একটা বেশ আকর্ষণীয় ফাইনাল কিন্তু বলাই যায়। একজন বিদায়ের দোরগোড়ায় আরেকজন
বিশ্ব শাসন বা ফুটবল শাসনের প্রথম পথে বিশ্বকাপ তার প্রথম বিশ্বকাপ এবং বিশ্বকাপ মানে ফুটবলটাকে শাসন করার পথে আছেন লামিন ইয়ামাল এবং লিওনেল মেসি 39 বছর বয়সী একজন, তিনি বিদায় জানাচ্ছেন। মানে এইভাবে এই যে একজনের শুরু এবং তিনি বলছেন যে তুমি শুরু করো, একজনের শেষ যার তিনি বলছেন যে তুমি শুরু করো। আমরা আরেকটা জিনিস একটু দেখতে চাই, যেটা আমাদের খুব পরিচিত বোর্ড এই বিশ্বকাপ জুড়েই আমরা খুব বেশি পরিচিত বোর্ড এবং আমরা খুব বেশি এখানে প্রেডিক্ট করেছি, খুব বেশি আলোচনা করেছি। রাউন্ড অফ 16 বলেন, রাউন্ড অফ 32 বলেন, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কে কোথায় যাবে। বোর্ডটা দেখে আসলে সন্তুষ্ট মনে হচ্ছে কিনা যে আমরা যেরকম প্রেডিক্ট করেছিলাম, আমরা এইখানে দেখছিলাম যে এখানে আসলে তৃতীয় স্থান নির্ধারণের জায়গাটা দেয়া হয়েছে। এখানে এখনো ফাইনালের জায়গাটা দেয়া হয়নি, এখনো আপডেট এখানে আমাদের এখনো হয়নি। আমরা যদি এই মোডে যাই, এখান থেকে পাবো, এখান থেকে যদি দেখি সেখানে আসলে তৃতীয় স্থান নির্ধারণী নিয়ে আসলে দর্শকদের খুব একটা আগ্রহের জায়গাটা থাকে না। এখানে একটা বলা হয়ে থাকে যে এটা একটা নিয়ম রক্ষার ম্যাচ, যেহেতু তৃতীয় স্থান নির্ধারণী করতে হয়। সেখানে আসলে যখন ইংল্যান্ড এবং আমরা যেটা বলছিলাম যে আমরা ফাইনালের কথা বলছিলাম, এই যে এই পাশ থেকে আর্জেন্টিনা এবং ওই পাশ থেকে স্পেন, এই দুই দল ফাইনালে মুখোমুখি হবে। আমরা যে এখানে আসলে কিছুটা মনে হয় ভুলই দেখাচ্ছে, এখানে ফাইনালে আসলে ইংল্যান্ড এবং ফ্রান্সকে দিয়ে দেওয়া কোনো কারণে এটা আমরা দর্শকদের সুবিধার্থে বলে দিচ্ছি। আর্জেন্টিনা ফাইনালে, স্পেন ফাইনালে, এই দুই দল ফাইনালে উঠেছে। আমরা এই বোর্ডটা নিয়ে খুব বেশি সময় কাটিয়েছিলাম। এই বোর্ডে আমরা অনেক বেশি প্রেডিকশন করেছিলাম। সেই প্রেডিকশন অনুযায়ী এইখান থেকে আমাদের প্রেডিকশনে ব্রাজিল বাদ পড়েছে। ব্রাজিলকে আমরা অবশ্য ফাইনালিস্ট হিসেবে আমরাও দেখিনি, আমি এবং সারা মাহবুব অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি। তো সেই জায়গায় ব্রাজিল বাদ পড়েছে। তবে আমরা এখানে আর্জেন্টিনার সাথে ফ্রান্সকে ভেবেছিলাম। তবে সেই জায়গায় আরেকটা কথা আমরা বলেছিলাম যে এই ফ্রান্সকে যদি থামাতে পারে কেউ, সেটা স্পেনই থামাতে পারবে, কিন্তু স্পেন সেটা থামিয়ে দিয়েছে এবং স্পেন যোগ্য দল হিসেবে ফাইনালে গিয়েছে। এবং আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা এই দল এই ম্যাচের আগে, আর্জেন্টিনা ম্যাচের আগে, সেখানে কিন্তু আমরা একটা প্রেডিকশন করেছিলাম, তার প্লেয়ার দর্শকদের হয়তো মনে থাকতে পারে যে এই ম্যাচে আর্জেন্টিনা 2-1 ইংল্যান্ডকে হারাবে। যদিও আমার সহকর্মী ছিলেন তখন মাহবুব রিমন, তিনি সম্ভবত আমার সাথে একমত হননি। তিনি বলেছিলেন যে ইংল্যান্ড 2-1 হয়তো আর্জেন্টিনাকে হারাবে। আর প্রেডিকশনটা সঠিক হয়েছে। আমারও একটু ভালো লাগছে যে আমি প্রেডিকশন দিয়েছি সেটা সঠিক হয়েছে। আমরা একটু যদি স্ট্যাটস দেখি, টপ গোল স্কোরার লিওনেল মেসি 8 গোল নিয়ে আছেন এবং কিলিয়ান এমবাপ্পে তিনি 8 গোল নিয়ে আছেন। যদিও তার যাত্রাটা এখনো একটা ম্যাচ আছে, দুজনেরই একটা করে ম্যাচ বাকি রয়েছে। সেখানে কিলিয়ান এমবাপ্পে কতটুকু করতে পারেন? কিলিয়ান এমবাপ্পে যদি গোল দুজনের সমান হয়, সেক্ষেত্রেও কিন্তু এবার যে ফিফার যে নতুন নিয়ম, সেখানে অ্যাসিস্ট দেখা হবে। সেই ক্ষেত্রে কিন্তু লিওনেল মেসি তার সাথে 4টা অ্যাসিস্ট রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু লিওনেল মেসি এগিয়ে রয়েছেন তার সেই অধরা গোল্ডেন বুটটা জয়ের জন্য। যদিও কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি দুজনের একটি করে ম্যাচ রয়েছে। এবং এছাড়াও নিচে যারা রয়েছেন, জুড বেলিংহাম, কিন্তু হ্যারি কেইন, দেম্বেলে, এরলিং হালান্ড, বেলিংহাম, তারা সবাই আসলে রেস থেকে ছিটকে গেছেন। হ্যারি কেইন, সবাই, ওসমান ডেম্বেলে, মাইকেল ওয়ারজাবালা, কেউই রেস থেকে সবারই একটি করে ম্যাচ রয়েছে এখানে। দুঃখিত, বেলিংহাম এবং তার তৃতীয় স্থানীয় ম্যাচ রয়েছে। এবং এখানে আসলে যদি ওরাইয়াসাবালো যদি জিততে চায়, তাহলে কিন্তু তাকে হ্যাট্রিক করতে হবে শেষ ম্যাচে। তবুও আসলে তার অ্যাসিস্টের ক্ষেত্রে তবুও কিন্তু তিনি পিছিয়ে পড়বেন লিওনেল মেসির কাছ থেকে। অর্থাৎ এবার আসলে বলাই যাচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে যদি তৃতীয় স্থান নির্ধারণীতে অতিমানবীয় কিছু না করেন বা হ্যাট্রিক বা জোড়া গোল যদি না করেন, আমরা আশা করতে পারি যে লিওনেল মেসি অন্তত ফাইনালে যদি একটা গোল করে, তাহলে হয়তো তার হাতেই আমরা দেখতে পারবো এবারের গোল্ডেন বুটটা। সেই সময় আমাদের হাতে আছে, তৃতীয় স্থানে ম্যাচ আছে এবং ফাইনালের বড় মঞ্চ আছে। যেটা ইসকারণী বলছিলেন সেটা দিয়ে শেষ করতে চাই আজকের ডিসকাশন, যে আমরা ম্যাচটা এখন উপভোগ করতে চাই, আমরা হতাশ করব না, সেটা লিওনেল ইসকারণী বলেছেন। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অ্যানালাইসিসে যুক্ত হওয়ার জন্য। দর্শক।